ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে 21 তারিখ সন্ধেবেলায় এবং তারপর 48 ঘন্টা কিন্তু কেটে গেছে এবং এর মাঝখানে মোহনবাগানেরও বেশ কিছু বিষয় ডেভেলপ করেছে। অলরেডি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং কিছু নিউজ পেপারের মাধ্যমে অনেক কটা বিষয় জানতে পেরেছি। বেশ কিছু বিষয় রয়েছে আজকের এই ভিডিওতে কথা বলার মতো। গতকাল যখন আমি স্পেশালি ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গল কোচকে নিয়ে তার থেকে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তখন অনেকেরই কমেন্ট ছিল। পরবর্তীতে অনেকের সাথে 1:1 কথা বলতে গিয়ে মেসেজও ছিল যে মোহনবাগানে কী চলছে, এই ব্যাপারগুলো যে মোহনবাগানের আসছে, এই বিষয়গুলো নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে, বা মোটামুটি মোহনবাগান নিয়ে চিন্তাভাবনায় বা মোহনবাগান ম্যানেজমেন্টের কী চলছে, কী আভাস পাওয়া যাচ্ছে। দেখো, টু বি ফ্র্যাঙ্ক, একটা কথা বলা দরকার যে এই যে 48 ঘন্টা সবেমাত্র হয়েছে, আমাদের লিগটা এখানে শেষ হয়েছে, সিজনটা বলা চলে শেষ হয়েছে। সেই অর্থে আর তো মেন্স সিনিয়র ফুটবলে কোনো ম্যাচ ক্লাব লেভেলে বাকি নেই। ইউনিটি কাপ খেলতে আমাদের দেশের প্লেয়াররা যাচ্ছে, যদিও তার আগে একটা বড় সেটব্যাক যে মোহনবাগান তাদের 7 জন প্লেয়ারকেই ন্যাশনাল টিমের ক্যাম্প থেকে উইথড্র করে নিয়েছে, ফেরত নিয়ে চলে এসেছে, এবং ইনজুরির কারণে আনোয়ার আলী সেও যেতে পারছে না ন্যাশনাল টিমের সাথে, অর্থাৎ 8 জন প্লেয়ারকে মাইনাস করে ফেলতে হয়েছে এবং ওই 19-20 জনের একটা স্কোয়াড যাচ্ছে ইউকেতে ইউনিটি কাপ খেলতে। এবং সেটা কখনোই কিন্তু খুব একটা মানে দেখার জায়গা থেকে ভালো নিদর্শন নয়। এবার মোহনবাগান যে গ্রাউন্ডে প্লেয়ারদেরকে ফেরত নিয়েছে তার দুটো রিজন। এক হচ্ছে যে ফিফা উইন্ডোর বাইরে যেহেতু হচ্ছে, সেখানে ক্লাবের একটা কল করার জায়গা রয়েছে, সেখানে ফিফারও বলার কিছু থাকবে না, 1 নম্বর। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে ক্লাবগুলোর সাথে ফেডারেশনের, মানে ইস্টবেঙ্গল ছাড়া বাকি সমস্ত ক্লাবের সাথে ফেডারেশনের কিন্তু একটা ট্যাসেল চলছে, যেটা আমরা দীর্ঘ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। লাস্ট যে মিটিং, সেই মিটিং ভেস্তে যাওয়া, ক্লাবদের কথা না শোনা ইত্যাদি প্রভৃতি অনেক কিছু চলছে। পুরো বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে। পুরো আরও কিছু ব্যাপার রয়েছে, সেইগুলোকে কালেক্ট করতে হবে, আরও কয়েকটা মিটিং রয়েছে, সেটা শেষ হওয়ার পরে আরও বেটার ওয়েতে বলতে পারবো। তার আগে কিছু আর্লি কমেন্ট করাটা ঠিক না। তো সেই নিরিখে এই যে একটা ক্লাব এবং ফেডারেশনের ট্যাসেল চলছে, সেখানে মোহনবাগানের তরফে জানতে চাওয়া হয় যে ফেডারেশন কি কোনো প্লেয়ারের এই ইউনিটি কাপ খেলতে গেলে যদি চোট আঘাত লাগে, তার কি মেডিকেল কম্পেনসেশনের ব্যবস্থা করবে, তার কি ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। সেখানে কোনো ধরনের উত্তর কিন্তু ফেডারেশনের তরফ থেকে মোহনবাগান নাকি পায়নি। এই দুটো গ্রাউন্ডেই মোহনবাগান তারপর সিদ্ধান্ত নেয় যে 7 জন যে প্লেয়ার ফাইনাল স্কোয়াডে রয়েছে ন্যাশনাল টিমের, তাদেরকে কল ব্যাক করে নেওয়া হবে, তাদেরকে উইথড্র করে নেওয়া হবে। সেটাই হয়েছে। এবং আনোয়ার আলী দৃশ্যতই তার যে চোট নিয়েই প্রায় আইএসএলের শেষের দিকের বেশ কয়েকটা ম্যাচ আনোয়ার আলী খেলেছে, সেই কারণে বেশ কয়েকটা ম্যাচেই কিন্তু আনোয়ার আলী পুরো 90 মিনিটও মাঠের মধ্যে থাকতে পারেনি, ইনক্লুডিং দ্য লাস্ট ম্যাচ। তো তাকেও কিন্তু আমরা ন্যাশনাল টিমের স্কোয়াডে দেখব না। এবার মোহনবাগানের এই সিদ্ধান্ত নিয়ে, স্পেশালি ইস্টবেঙ্গলের আনোয়ার আলী এই সিদ্ধান্ত নিয়ে কেউ কোনো কথা বলছে না, যেহেতু প্লেয়ারটার চোট রয়েছে। মোহনবাগানের এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, একটা মিক্সড রিয়াকশনস আসছে। একদিকে যারা একদম প্রো, মানে ক্লাব লেভেলের সাপোর্টার, যারা মনে করে যে ক্লাবের ওপর একটা বঞ্চনা হচ্ছে ফেডারেশনের তরফে, তারা মনে করছে যে মোহনবাগানের ডিসিশন ঠিক রয়েছে। অন্যান্য ক্লাবগুলোরও উচিত ন্যাশনাল টিমের ক্যাম্প থেকে প্লেয়ারদেরকে তুলে নেওয়া এবং এই বার্তা দেওয়া যে ক্লাব ছাড়া কিন্তু এআইএফএফ চলতে পারবে না, ক্লাব ছাড়া দেশের ফুটবল অচল, এটা তারা মনে করছে। আর যারা প্রো ন্যাশনালিস্ট রয়েছে, যারা মনে করে যে ক্লাবের পরেও প্লেয়ারদের একটা দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি, তারা মনে করছে মোহনবাগানের এই সিদ্ধান্ত কিন্তু এগেনস্ট দ্য ফুটবল, এগেনস্ট দ্য নেশন। এবার এখানে সবচেয়ে বড় ব্যাপারটা যে নিশ্চিতভাবে একজন ভারতীয় ফুটবলের ফ্যান হিসাবে মোহনবাগানের যে গুরুত্বপূর্ণ প্লেয়াররা ন্যাশনাল টিমে ছিল, তাদেরকে দেখতে না পাওয়াটা ইউনিটি কাপে, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের জায়গা। মোহনবাগান এই যে সিদ্ধান্ত নিয়েছে, আমি যদি একদম ফ্যানের একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে সেই সিদ্ধান্তকে আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না এবং সেটার সাথে কখনোই আমি এগ্রিমেন্টে যেতে পারি না, মানে আমি এগ্রি করতে পারি না ইন দ্য সেন্স। কিন্তু যদি ক্লাব লেভেলের কোনো ধরনের রুল বুক থাকে, ফিফার কোনো গাইডলাইন ওয়াইজ যদি মোহনবাগান ডিসিশন নিয়ে থাকে, সেখানে লিগালি কোনো কিছু বলা যাবে না। কিন্তু আবারও বলছি যে যখন আমি আমার দেশের একজন ফুটবল ফ্যান, যখন আমি আমার ন্যাশনাল টিমকে ভালো খেলতে দেখতে চাই, সেখানে যে ক্লাবেরই হোক, ডাজন্ট ম্যাটার, সে যখন ট্রাইকালারের জার্সি পরে নামবে, সে আমার প্লেয়ার, আমি যখন এটা ফিল করব, এটা ভাববো, এটাকেই আমি পুরোপুরি মনের মধ্যে ঢোকাবো, সেই জায়গা থেকে মোহনবাগানের এই ডিসিশনকে কিন্তু অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। সরি টু সে, কারো খারাপ লাগতে পারে, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার আসল বিষয়টা হচ্ছে যে মোহনবাগানের আপকামিং সিজনসের প্ল্যানিং কী কী রয়েছে। ইন ডিটেলসে মোহনবাগানের আপকামিং সিজনের প্ল্যানিং কী কী রয়েছে সেই বিষয়ে যাওয়ার আগে
আমার মনে হয় যে একটা ছোট্ট ব্যাপার সবার কাছে খুব ক্ল্যারিফাই করে দেওয়া দরকার। সেটা হলো আগামী সিজন থেকে ইন্ডিয়ান সুপার লিগের প্ল্যানিং কী কী রয়েছে, এটাই কিন্তু এখনো অবধি ক্লিয়ার নয়। আর এটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, যে ক্লাব জোটরা একদিকে রয়েছে, যারা চাইছে একটা সুষ্ঠুভাবে লিগ চলবে, ফিনান্সিয়াল একটা ফেয়ার প্লে থাকবে এবং ডেফিনেটলি একটা রোড ম্যাপ থাকবে, সেই ক্লাবগুলোর অ্যাক্টিভিটিস কী হবে উই জাস্ট ডোন্ট নো। এবং খুব ইন্টারেস্টিংলি একজন ব্যক্তির প্রবেশ কিন্তু এআইএফএফ এর মধ্যে দিয়ে আবার হয়েছে, সেটা হচ্ছে প্রফুল প্যাটেল। তিনি এখনও ফিফার যে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের মেম্বার, এবং অবশ্যই আমাদের এআইএফএফ এর তিনি এক্স প্রেসিডেন্ট এবং দীর্ঘদিন তিনি সেই পদে ছিলেন। সম্ভবত প্রিয়রঞ্জন দাসমুন্সির পরেই তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং 3-4 বছর আগে তিনি সেই দায়িত্ব ছেড়েছেন। তো দীর্ঘ সময়ে তার অভিজ্ঞতা নিয়ে তিনি আবারও ঢুকেছেন। তিনি ঢোকার পর কি কোনো রকম ইকুয়েশনসে চেঞ্জ হবে, কারণ সামনে ইলেকশনস রয়েছে, এটাও একটা ফ্যাক্টর। ন্যাশনাল বিল রেডি হয়ে গেছে স্পোর্টস নিয়ে, ফ্যাক্টর। সব কিছুর ওপরে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের, স্পেশালি ইন্ডিয়ান সুপার লিগের যে ফিউচার রয়েছে সেটা দাঁড়িয়ে রয়েছে। সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, মোহনবাগান কি ক্লিয়ার কাট কোনো ধরনের প্ল্যানিং খুব বেশি ডেভেলপ করার জায়গাতে রয়েছে, বা চিন্তাভাবনাও কি সেই লেভেলে হচ্ছে, আমার পার্সোনালি মনে হয় না। যে ধরনের নাম উঠছে বিভিন্ন জায়গাতে, সেটা প্লেয়ারের হতে পারে, সেটা কোচ রিলেটেড হতে পারে, সেগুলো হতে পারে যে একদমই খুব ইনিশিয়াল ডিসকাশন। কোথাও হয়তো লবিতে দাঁড়িয়ে কারো মনে হয়েছে, আচ্ছা যদি এই কোচকে ছেড়ে আমি অন্য একটি ক্লাবে সে কোচিং করাচ্ছেন এবং ভালো কোচিং করাচ্ছেন, প্লেয়ারদেরকে ভালো ম্যানেজ করছেন, মোটামুটি সাকসেস দিয়েছেন, বা তার সাকসেসের খিদে রয়েছে, ভালো টিম পেলে তিনি আরও বেটার কিছু করতে পারবেন, এরকম একটা কোচকে নিয়ে এলে কেমন হয়, এই লেভেলের ডিসকাশন হয়ে থাকতে পারে। বা কোনো একটা টিমের সাথে যখন খেলা হচ্ছে, খুব হার্ড ফাইট হচ্ছে, কোনো একটা অপোনেন্টের প্লেয়ার, ডোমেস্টিক হতে পারে, ফরেন প্লেয়ার হতে পারে, সে খুব ভালো খেলছে এবং কোথাও আমার টিমকে সে বেগ দিচ্ছে। প্রত্যেকটা টিমেরই এই আলোচনা হয় যখন লবিতে বহু মানুষ দাঁড়িয়ে থাকেন, সেখানে কর্তারাও যেমন থাকেন, সাধারণ সমর্থকরা থাকেন, বা ছোটোখাটো কর্তাদের যারা চেলাচামুন্ডা রয়েছে সবাই থাকেন। আলোচনা হয়, আচ্ছা এই প্লেয়ারটাকে তুলে আনলে কেমন হয়, এই প্লেয়ারটা যদি আমার ক্লাবের জার্সি পরে খেলে কেমন হয়। মানে আমি শুধুমাত্র বলছি না যে পার্টিকুলার কোনো একটা ক্লাব, সময়ের ক্ষেত্রে হয়। ইভেন আমরাও যখন সমর্থক হিসেবে কোনো না কোনো ক্লাবের সমর্থক হিসেবে আমরা কথা বলি, আমরা বলি সেটা আমাদের দেশের কোনো ক্লাব হতে পারে, বিদেশের কোনো ক্লাব হতে পারে, এই প্লেয়ারটাকে দেখতে পেলে কেমন হয়, বা এই কোচকে আমি আমার ক্লাবে দেখতে পেলে কেমন হয়, আমরা আলোচনা করি। সেই ধরনের কোনো আলোচনা হয়ে থাকলে হয়ে থাকতে পারে, কিন্তু একদম টু দ্য পয়েন্ট আমি একে নিয়ে টেবিলে আলোচনা করছি, আমার একদম প্রপার প্ল্যানিংয়ে এই লোকটা রয়েছে, আমি তাকে নিয়েই সব ধরনের ইনিশিয়াল ডিসকাশন থেকে শুরু করে আস্তে 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 সব কিছু আমরা এগোবো, এইরকম কোনো বিষয় আপাতত মোহনবাগানের অন্দরে হয়েছে বা হচ্ছে বলে আমার অন্তত পক্ষে জানা নেই। যদি হয়ে থাকে দ্যাটস ভেরি গুড, নাথিং প্রবলেম অ্যাবাউট দ্যাট, কিন্তু হয়েছে বা হচ্ছে বলে আমার অন্তত পক্ষে পার্সোনালি মনে হয় না। প্লেয়ারদের কথা যদি বলি, তাহলে ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে খুব বেশি বদল হবে বলে মনে হয় না। যে 2-4টে বদল হবে সেগুলো পার্ট অফ প্ল্যান, প্রতি সিজনেই হয়, কখনো আমরা সেটাকে খুব ডিপলি নোটিস করি, কখনো নোটিস করি না। কিন্তু বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো রকমের পরিবর্তন হবে। ধরে ধরে যদি বলি, তাহলে ডিফেন্সে অ্যালবার্তো থাকবে, ওর যা পারফরমেন্স রয়েছে থাকবে। কত বছরের চুক্তি এক্সটেনশন হবে সেটা পরের ব্যাপার, কিন্তু থাকবে। টম অলরেড যে ধরনের অভিব্যক্তি শেষ দিনকে মাঠ ছাড়ার সময় দেখিয়েছে, হি ইজ অলমোস্ট আউট অফ দ্য টিম, সেই জায়গা থেকেই তার কিন্তু এক্সপ্রেশনটা ছিল। যদি এটাও জানতো যে আমি মোহনবাগানে খেলবো, আমাকে আবার ফিরতে হবে, তাহলে কিন্তু ওই ধরনের আচরণটা হয়তো করতো না। কারণ তাকেও কিন্তু ফ্যানদের সাথে প্যারালালি একটা ভালো সম্পর্ক বজায় করে চলতে হবে। তো টম অলরেড মোহনবাগান ছাড়ছে, খুব স্বাভাবিকভাবে 2 সিজন হয়েছে, মোর অর লেস একটা ভালো সিজন মোটামুটি গেছে, খুব খারাপ একদম জঘন্য খেলেছে এটা তো একদমই বলা যাবে না, তবে খুব আহামরি বিরাট কিছু ব্যাপার তাও কিন্তু নয়। মিডফিল্ডে কোনো বিদেশি প্লেয়ার নেই, যদি তাও তর্কের খাতিরে ধরে নিই যে পেত্রাতস ওয়াজ দ্য সোল মিডফিল্ডার ইন দিস টিম, তাহলে অবশ্যই পেত্রাতসের কিন্তু লাস্ট ম্যাচ মোহনবাগান জার্সিতে খেলা হয়ে গেছে। গত সিজন থেকেই তার একটা ফর্মের ডাউনফল এসেছিল, আগেও সেই নিয়ে কথা বলেছি, এখনও বলছি, পেত্রাতসের কিন্তু মোহনবাগানের জার্নি ওভার। 4টে সিজনে এই সিজনটা শুধু যদি বাদ দিই, তাহলে 22-23, 23-24 এবং 24-25 পেত্রাতস কিন্তু মোহনবাগানকে প্রচুর কিছু দিয়েছে। তার খারাপ সিজনেও কিন্তু যেই দিনকে ফাইনালি শিল্ড চ্যাম্পিয়ন হচ্ছে যে ম্যাচ থেকে,
সেখানেও কিন্তু গোলটা পেত্রাতসেরই ছিল। এবং বহু স্মরণীয় ম্যাচ, ডার্বি হতে পারে, কেরালা ম্যাচ হতে পারে, বেঙ্গালুরু ম্যাচ হতে পারে, ফাইনাল হতে পারে, মুম্বাই ম্যাচ হতে পারে, বহু স্মরণীয় ম্যাচ রয়েছে তার। রবসন রবিনোর কথা যদি বলি, তাহলে রবসন এবং চোট, এটা যে সেই 2024-এর থেকে একটা স্টোরি রয়েছে, নাথিং নিউ টু মি। আমার এখনও মনে পড়ে যখন অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল কোচ হয়ে এলেন, আমার হয়তো ভিডিওটা লেন্দি হচ্ছে, বাট আমাকে টু বি স্পেসিফিক বিষয়গুলো বলতে হচ্ছে। যখন অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল কোচ হয়ে এলেন, তখনই এই রবসনের নাম ইস্টবেঙ্গলের সাথে জুড়েছিল। এবং আমি তখন ভিডিও বানিয়েছিলাম, এখনও সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যে প্লেয়ারটার চোট রয়েছে, কখনোই কিন্তু তাকে ইস্টবেঙ্গল খুব একটা ভাবনা চিন্তার জায়গাতে নিয়ে আসবে না। কিন্তু বহু ইস্টবেঙ্গল ফ্যান্স এবং তার সাথে বেশ কিছু ইস্টবেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু অপটিমিস্টিক ছিল যে রবসন আসছেই, মানে রবসন আসা মানেই আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এবং তখন আমাকে নিয়ে কাটাছেঁড়া করে, একদমই পার্সোনালি অ্যাবিউজ করে অনেকে ভিডিও বানিয়েছিল। পরে প্রমাণ হয়েছিল যে রবসন রবিনো সেই সিজনে ইস্টবেঙ্গলে আসছে না, ইন্ডিয়াতেও আসছে না। তারপরে যখন তার সাথে মোহনবাগানেরও লিঙ্ক আপ হয়েছে, তখনও বলেছি, দেখো প্লেয়ারটার কোয়ালিটি যা কিছু আমরা দেখেছি, সেই নিয়ে কোথাও প্রবলেম নেই, কিন্তু ও চোটে ছিল। বাংলাদেশে রেগুলার ফুটবল খেলেছে, তারপর ব্রাজিলে চলে গেছে, সেখানে বোধহয় 4th ডিভিশন বা 3rd ডিভিশন খেলেছে, সেখান থেকে আবার সে ইন্ডিয়া আসবে। কোথাও যে ধরনের একটা জায়গা থেকে মোহনবাগানের সিগনেচারগুলো হয়, সেটা কিন্তু হচ্ছে না। এবং আমার পার্সোনালি মনে হয় না যে রবসন রবিনো খুব বিরাট কিছু ব্যাপার মোহনবাগানে দিতে পারবে বলে। এখনও সেই পুরোনো ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, কেউ গিয়ে রিভিজিট করতেই পারে। এবার দেখা যাচ্ছে সিজন শেষে যে রবসন রবিনোর মোহনবাগানে কন্ট্রিবিউশন খুব বেশি কিছু না, কিন্তু তার সাথে কন্ট্রাক্ট রয়েছে, বিধি বাম। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে তাকে মানিয়ে বুঝিয়ে কোথাও ছাড়িয়ে দেওয়া যাচ্ছে, তো ভালো কথা। খুব ভালো বেতনের একজন প্লেয়ার, খরচা তো মোহনবাগানের হয়েছে, হয়তো আগামী দিনেও হবে, তাহলে ভালো কথা যে মানিয়ে বুঝিয়ে মিউচুয়ালি ছেড়ে দেওয়া গেল। আর যদি না হয়, তাহলে তাকে বয়ে নিয়ে বেড়ানো যেতে পারে, এটা একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। ফরওয়ার্ডে অবশ্যই কামিংস এবং ম্যাকলারেন। কামিংসও তার লাস্ট ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান জার্সিতে। তার যে পুয়োর স্ট্রাইক রেট, তার যে পুয়োর ডেলিভারিগুলো, এবং অবশ্যই তার যে পুয়োর পারফরমেন্স, ডেফিনেটলি ডার্বিতে গোল করেছে, ম্যাচ বাঁচিয়েছে, আরও বেশ কিছু ম্যাচে ভাইটাল মোমেন্টে গোল করেছে, ম্যাচ বাঁচিয়েছে। বোধহয় পাঞ্জাব ম্যাচটা, আমি যদি খুব ভুল না করি, পাঞ্জাব ম্যাচের যে গোলটা শেষ মুহূর্তে কামিংসের ফ্রি কিক থেকে আসে, কিছু কিছু ম্যাচ তো রয়েছে, কিন্তু ওভারঅল টোটাল সিজনে সেইভাবে কিন্তু কামিংসকে খুঁজে পাওয়া যায়নি। কামিংসও তার লাস্ট ম্যাচ খেলে ফেলেছে, এবং যে ধরনের বিষোদ্গার করে গেছে কোচের প্রতি, মনে হয় না আর কোনোভাবে তাকে নেবে বলে, বা সেও বাইরেই চলে যাচ্ছে। পড়ে রইল ম্যাকলারেন। ম্যাকলারেন যদি দেখে যে এই ইন্ডিয়ান সুপার লিগের যে টালমাটাল সিচুয়েশন, সেটা আবার কন্টিনিউ হচ্ছে, তাহলে কিন্তু ম্যাকলারেনের কাছে অস্ট্রেলিয়া থেকে অফার রয়েছে, সেটাকে সে অ্যাকসেপ্ট করলেও করে ফেলতে পারে। কোথাও একটা হোম সিকনেস আসছে, অনেক মাস হলো, কয়েক বছর হলো ঘর ছাড়া, সেটাকে বেশি দিন কন্টিনিউ এরা করতে চায় না। যদিও তার কন্ট্রাক্ট রয়েছে, ভ্যালিড কন্ট্রাক্ট রয়েছে, খুবই দামি প্লেয়ার, প্রচুর টাকা মোহনবাগানের খরচা হয়েছে, এখনও অবধি হচ্ছে। ছেড়ে দিলে মোহনবাগানের যে খুব লস হবে তা না, বরং মোহনবাগান কিছুটা বেঁচে যাবে, সেই অর্থে আরও একটু কম পয়সাতে ভালো প্লেয়ার নিয়ে আসতে পারবে। তবে তার চুক্তি রয়েছে, থাকলে থাকতে পারে যদি সিচুয়েশন পুরো নর্মাল হয়ে যায়। যদি সিচুয়েশন নর্মাল না হয়, তাহলে যেটা বললাম, যে অফারগুলো রয়েছে সেগুলোকে যাচিয়ে নিয়ে অস্ট্রেলিয়া ফিরলেও ফিরে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার, এর থেকে খুব বেশি কিছু ডেভেলপড হয়নি। বিদেশি অনেক প্লেয়ারে দেখছি নাম শুনতে পাওয়া যাচ্ছে, আরও শুনতে পাওয়া যাবে, অপেক্ষা করতে থাকো। এখন শুধু সমীর জেলকোভিচের নাম এসেছে, আরও অনেক নাম আসবে, আমি অপেক্ষা করে রয়েছি বহু নাম শোনার জন্য। তবে আবারও বলছি, সবে মাত্র 48 ঘন্টা হয়েছে, সিজনটা শেষ হয়েছে, কোনো টু বি স্পেসিফিক নাম নিয়ে আলোচনা হয়নি, হওয়ার মতো পরিস্থিতিও নেই। সঞ্জীব গোয়েঙ্কা তিনি নিজে আপাতত আইপিএল নিয়ে ব্যস্ত, যদিও আইপিএলেও তার জন্য কিন্তু খুব একটা খুশির হাওয়া এই আইপিএলের সিজনেও এলো না, বাট স্টিল পরে এগুলো হবে। আমার যতদূর মনে হয় যে আগে এআইএফএফের সাথে আইএসএল ক্লাবগুলোর আইএসএল নিয়ে সমস্যাটা মিটবে, তারপর হয়তো ক্লাবগুলো টিম গঠন নিয়ে, টিম বিল্ড আপ নিয়ে প্ল্যানিং করবে। আই লিগ লেভেলের যদি টুর্নামেন্ট হয়, তাহলে আমার মনে হয় না যে মোহনবাগান খুব হাত খুলে খুব বেশি খরচা করতে যাবে বলে। এই হচ্ছে আমার বক্তব্য, যা বলার আমি বললাম। এবার তোমাদের যা কিছু বক্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, হয়তো একটু লেন্দি হয়ে গেল, সরি ফর দিস। প্রত্যেকটা বিষয়কে ভেঙে ভেঙে বলতে গিয়ে দেরি হয়ে গেল, মানে নিজ গুণে ক্ষমা টমা করে দিও, এর থেকে আর বেশি কিছু বলার নেই। দেখা হবে পরের ভিডিওতে।
টিল দেন এনজয় দিস ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড অবশ্যই গুড নাইট।